বন্ধুরা, আজ আমি আলোচনা করব অত্যয় গোস্বামী রচিত নুন কবিতাটি। আজকে আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় সম্পূর্ণ কবিতাটি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ জলের মতো বুঝিয়ে দেব। আধুনিক সময়ের অন্যতম কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটি আলোচনা করার আগে আমরা সংক্ষিপ্ত আকারে কবি পরিচিতিটা একটু জেনে নেব। 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কলকাতায় আধুনিক এই জয় গোস্বামী জন্মগ্রহণ করেন, কিন্তু মাত্র 5 বছর বয়সে তিনি সপরিবারে পারিবারিক কারণে নদিয়া জেলার রানাঘাটে চলে আসেন এবং মাত্র 8 বছর বয়সে তিনি তার পিতাকে হারান এবং মা রানাঘাটের একটি স্কুলে শিক্ষকতা করতেন। সেখানেই তিনি একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন। মাত্র 13 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন তার বাড়ির ঘরের পুরনো সিলিং পাখা নিয়ে। তারপর থেকে তিনি একে একে বহু কবিতা, উপন্যাস, গল্প তিনি লিখেছেন। তার বিখ্যাত কিছু কাব্যগুলি একটু জেনে নেব। প্রত্নজীব 1978 সালে, আলিয়া হ্রদ 1981 সালে, উন্মাদের পাঠক্রম 1986 সালে, ভুতুম ভগবান 1988 সালে। আলোচনা প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই আলোচ্য নুন কবিতাটি কিন্তু এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঘুমিয়েছ ঝাউ পাতা 1989 সাল, আজ যদি 1994 সাল, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা 1995, পাখি হুম 1995 সাল ইত্যাদি বহু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। 2000 সালের আগস্ট মাসে তিনি পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এছাড়াও তিনি বঙ্গ বিভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন। যাই হোক বন্ধুরা, এই আধুনিক অন্যতম জনপ্রিয় কবি জয় গোস্বামী কিন্তু এখনো তিনি জীবিত রয়েছেন। এবার আমরা এই কবিতার উৎসটা জেনে নেব। নুন কবিতাটি কবি জয় গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ ভুতুম ভগবান, যেটি প্রথম প্রকাশিত হয় 25শে বৈশাখ 1395 বঙ্গাব্দ এবং ইংরেজি সাল অনুযায়ী 1988 সাল। এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এছাড়া পরবর্তীকালে 2008 সালের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের মধ্যেও কিন্তু এই নুন কবিতাটি অন্তর্গত হয়। এবার আমরা কবিতার সার সংক্ষেপটা একটু জেনে নেব। নুন কথাটি আমরা সাধারণত গ্রাম্য নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে, অশিক্ষিত মানুষের মধ্যে প্রচলিত কথাটি হচ্ছে নুন, এবং ভদ্র সমাজে যে কথাটি ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে লবণ। যাই হোক, কবিতার মধ্যে আমরা এই নুন লবণের পার্থক্যটা আমরা জেনে নেব। আমাদের প্রাত্যহিক জীবনে নিত্য ব্যবহার্য একটি গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হচ্ছে এই লবণ বা নুন। আমরা কথায় বলি নুন আনতে পান্তা ফুরায়, অর্থাৎ একটা জিনিস জোগাড় করতে গিয়ে আমরা আরেকটা জিনিসের যে ইচ্ছা সেটার থেকে বঞ্চিত হই, অর্থাৎ সেটা আর পাই না। কারণ এতটাই দারিদ্রতা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের যে এতটাই তীব্র যে তারা একটি তাদের চাহিদা পূরণ করতে গিয়ে আরেকটি চাহিদা তারা আর পূরণ করতে পারে না। এই জন্যই কথাটি অনেক সময় আমরা উপমা হিসেবে ব্যবহার করে থাকি, নুন আনতে পান্তা ফুরায়। গান্ধীজি আইন অমান্য আন্দোলন করেছিলেন এই লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে, আমরা সেটা ইতিহাসে জেনেছি। কারণ হচ্ছে এই লবণটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি সামগ্রী বা উপাদান, যেটা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সময় অবশ্যই প্রয়োজনীয় একটি উপাদান। যে কারণে তিনি প্রথমেই এই লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন করেছিলেন বা সূচনা করেছিলেন। সেই ডান্ডি অভিযানের কথা আমরা কিন্তু ইতিহাসে পড়েছি। এই সাধারণ নিম্নবিত্ত পরিবারের চাহিদা সীমিত, তাদের ন্যূনতম অন্ন বস্ত্র বা ভাত কাপড় পেলেই তারা কিন্তু খুশি থাকে বা সেটাকে মেনে নেয়। কবি জয় গোস্বামী নুন কবিতাটিতে এক নিম্নবিত্ত পরিবারের দিন যাপনের যে প্রত্যহিক জীবনের কাহিনী সেটা তুলে ধরেছেন। সাধারণ ভাত কাপড়ের চিন্তায় আর অসুখ বিসুখ ও ধার দেনাতে নিম্নবিত্ত মানুষের জীবন কেটে যায়। তবু তার মধ্যে তারা আনন্দ খুঁজে নেবার ব্যর্থ একটা চেষ্টা সবসময় কিন্তু করতে থাকে। তারা জানে দুঃখ করে কোনো লাভ নেই, তাই কঠোর বাস্তবকে ভুলে থাকতে রাত হলে তারা নেশার আশ্রয় নেয় বা নেশা করে। সামাজিক সম্পর্কের ধারণাকে পাল্টে দিয়ে বাবা ছেলে দুই ভাইয়ের মতো একই সঙ্গে গাঁজা সেবন বা গাঁজায় টান দেয়। কষ্টের এই জীবনে তাদের পক্ষে রোজ বাজার করা সম্ভব হয় না, আবার যখন সম্ভব হয় তখন তারা অতিরিক্ত বা মাত্রা ছাড়া বাজার বেহিসাবির মতন বাজার করে ফেলে। তাই হাতে দুটো পয়সা এলে খরচ হয়ে ওঠে মাত্রা ছাড়া। নিম্নবিত্ত এই মানুষদেরও মনের মধ্যে থাকে গোপন একটা স্বপ্ন বিলাস এবং সৌন্দর্যপ্রিয়তা বা শখ আহ্লাদ। বাড়িতে ফেরার পথে তাই মাঝে মাঝে গোলাপ চারাও কিনে আনে। যদিও
স্থানের অভাবে সেই গোলাপ চারা কোথায় তারা লাগাবে, আদৌ সেটা বাঁচবে কিনা তার কিন্তু হিসাব তারা রাখে না। তারা হাতে টাকা পেয়েছে তাই শখ পূরণ করার জন্য গোলাপ চারাও কিনে নিয়ে আসে মাঝে মাঝে। বলছে এই ফুল হবে কিনা এইসব ভেবে দেখে না, কিন্তু তার জন্য তারা কি করে, বরং আবার নেশায় ডুবে যাওয়াটাই তাদের অনেক কাঙ্ক্ষিত বলে মনে হয়। এভাবেই অল্পে খুশি থেকে দুঃখ কষ্টের দিন যাপনের মধ্যেই বেঁচে থাকার যে সার্থকতা সেটা খুঁজে চলে এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা। কিন্তু কখনো কখনো এভাবেও দিন চলা অসম্ভব হয়ে ওঠে। মাঝে মাঝে গভীর রাত্রে যখন তারা বাড়ি ফিরে এসে দেখে যে ঠান্ডা ভাত এবং তাতে সামান্য যে নুন সেটাও নেই, তখন তাদের রাগ চড়ে যায় এবং রাগের কারণে তারা বাপ বেটা মিলে সারা পাড়া মাথায় করে দেয়, অর্থাৎ তারা বিভিন্ন রকমভাবে ঝগড়া শুরু করে দেয়। আর সেই সময় সব দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নেওয়া জীবনের যে একটা বাধা বা একটা গণ্ডি তারা রেখেছিল সেটা অতিক্রম, সমস্ত বাধা অতিক্রম করে তারা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তখন তারা বিদ্রোহ শুরু করে এবং সমাজের কাছে একটা দাবি জানায় যে তাদের এই ন্যূনতম ঠান্ডা ভাতেও যেন লবণের ব্যবস্থা অন্তত হয়। তারা সমস্ত কিছু মেনে নিতে রাজি আছে, তারা অল্প পাচ্ছে ঠিক আছে, তাতেই তারা কিন্তু খুশি মানিয়ে নেয়। কিন্তু যখন এই অল্পটাও তারা পায় না বা বঞ্চিত হয় কোনো কারণে, তখন তাদের আর ধৈর্যের সীমা থাকে না, তখন তারা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তারা নানান রকম চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং নেশা করে তারা চিৎকার চেঁচামেচি করে লোক সমাজের কাছে একটা দাবি জানানোর চেষ্টা করে যে আমাদের এই শুকনো ভাতে অন্তত লবণের ব্যবস্থা হোক। এবার আমরা এই কবিতাটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় এর শব্দার্থ সহ ব্যাখ্যাটা জলের মতো বুঝে নেব। বন্ধুরা একটু ধৈর্য ধরে কবিতাটি সম্পূর্ণরূপে দেখো, তাহলে তোমাদের এখান থেকে যাবতীয় যে প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যথাযথভাবে পেয়ে যাবে এবং এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ এসএকিউ এবং বড় প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের কবিতার মাঝে মাঝে আলোচনা করে দেব। যেহেতু তোমাদের নতুন সিলেবাস অনুসারে এমসিকিউ নেই দ্বিতীয় সেমিস্টারে, শুধুমাত্র এসএকিউ এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই এসএকিউ এবং 5 নম্বরের কোন প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই জানা প্রয়োজন। আর এই ভিডিওতে আমি সেগুলো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে এবছরের জন্য তোমাদের কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের কবিতা নুন, লেখক জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা বলতে এখানে প্রশ্ন আসতেই পারে যে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে। আমরা বলতে এখানে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে, যারা সমাজে লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসাবে কবি বা লেখক এই আমরা শব্দটি ব্যবহার করেছেন। কি হবে দুঃখ করে, অর্থাৎ আমরা তো অল্প খুশি, আমরা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের যা আছে বা যে অল্প কিছু পাচ্ছি তাতেই আমরা খুশি, এটাই বলা হচ্ছে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, অর্থাৎ নিম্নবিত্ত সাধারণ মানুষের যে চাহিদা সেটা হচ্ছে ভাত কাপড়, অর্থাৎ যে মৌলিক ব্যাপারগুলো সেগুলো হচ্ছেন অন্ন, বস্ত্র এবং বাসস্থান, অর্থাৎ ভাত কাপড় এটা পেলেই তারা কিন্তু তাদের নিজেদের মনকে খুশি রাখে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, অর্থাৎ দিন চলে যায় অসুখে ধার দেনাতে বলতে তারা যেহেতু নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদের যে অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকে এবং দিন রাত পরিশ্রম করে সঠিক সময় খাওয়া নয়, স্নান নয়, এইভাবে পরিশ্রম করে যেহেতু তারা উপার্জন করে, সেক্ষেত্রে তাদের কিন্তু শরীর মাঝে মাঝে খারাপ হয়, অসুখ করে। আর এই অসুখ করলে তখন তাদের কাজটা কিন্তু বন্ধ থাকে এবং বন্ধ থাকলে তাদের তখন ধার করতে হয়। কারণ হচ্ছে তারা দিন আনে দিন খায়, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তারা যে দিন ইনকাম করে সেই দিনের খরচার জন্যই ইনকামটা করে, পরের দিনের যে কি হবে তার জন্য তাদের কোনো সঞ্চয় থাকে না। এই জন্য তাদের যখন কাজ বন্ধ থাকে, অসুখে তারা পড়ে, তখন তাদের কিন্তু ধার দেনা করতে হয়। রাত্রিরে 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, অর্থাৎ এই যে শারীরিক পরিশ্রম, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় তাদের এবং যে একটা মানসিক যন্ত্রণা, তাদের যেগুলো চাওয়া পাওয়া সমস্ত কিছু তারা পূর্ণ হয় না, তবুও তারা মেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তবু এই রাত্রেবেলা যখন কাজের থেকে ফেরে তখন তারা এই গাঁজা বা নেশা করেই কিন্তু তাদের যে দুঃখ কষ্টগুলো বা শারীরিক যে পরিশ্রম সেটা ভুলে থাকার চেষ্টা করে। এই জন্য তারা কিন্তু গাঁজায় টান দেয় বা গাঁজা সেবন করে। 2 ভাই বলতে এখানে কাদের বোঝানো হয়েছে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। 2 ভাই বলতে এখানে পিতা এবং পুত্র এদের কথাই বলা হয়েছে। সভ্য সমাজের যে রীতি সেটা হচ্ছে বাবা সামনে ছেলে নেশা করে না, কিন্তু এইখানে দরিদ্রতা এতটাই যে তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য বা সুখে রাখার জন্য, খুশি থাকার জন্য বাবা ছেলে একই সঙ্গে নেশা করে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই দুটি লাইনের
মর্মার্থ আমরা একটু বুঝে নেব। সব দিন হয় না বাজার, কারণ নিম্নবিত্ত মানুষের যে রোজগার, এটা বিভিন্ন কারণের জন্য প্রতিদিন তাদের রোজগার হয় না, কারণ মাঝে মাঝে তাদের অসুখে থাকতে হয়। সেই কারণে তাদের প্রতিদিন বাজার না হলে যখন তারা একটু বেশি আয় করে, তখন সেই অতিরিক্ত আয় হলে বাজার হয়ে যায় মাত্রা ছাড়া। আর নিম্নবিত্ত মানুষদের যে বেহিসেবি জীবনযাপনের যে প্রবণতা, তা এখানে কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। বলছে এই যখন অতিরিক্ত আয় হয় তখন বাজার থেকে ফেরার পথে গোলাপ চারা তারা কিনে আনে, কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। বলছে গোলাপ চারা তো বাজার থেকে কিনে আনলো, কিন্তু সেই গোলাপ চারাটা কোথায় পোঁতা হবে, তাতে আদৌ ফুল হবে কি না, এসব না ভেবেই প্রবল অর্থ অভাবের মাঝেও বাজার থেকে তারা গোলাপ চারা কিনে আনে যখন অতিরিক্ত একটু আয় হয়। বলছে এসব ভাবার এখন সময় নেই, আগে বাড়িতে এসে রাত্রেবেলা গঞ্জিকাতে অর্থাৎ গাজাতে টান দিই। অর্থাৎ তাদের নিত্যদিনের একটা অভ্যাস যে বাড়িতে এসে রাত্রেবেলা গাঁজা বা নেশার জাতীয় দ্রব্য সেবন করা। এত কিছু তারা কিন্তু আগে পিছিয়ে ভেবে চলে না বলেই তাদের কিন্তু অনেক সময় সমস্যায় পড়তে হয়, কারণ ভবিষ্যতের কথা চিন্তা করে যদি একটু সঞ্চয় করে রাখতো, যখন অতিরিক্ত আয় হয় তখন কিন্তু তাহলে পরবর্তীতে তাদের সুবিধা হতো, কিন্তু যখন তাদের যেরকম আয় হয় তখন তারা সেরকমভাবে ব্যয়ও করে ফেলে, এই জন্য সমস্যাটা বেশি হয়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। বলছে আমরা তো এতেই খুশি, অর্থাৎ সাময়িক এবং কৃত্রিম যে সুখ, তার মধ্যে ডুবে গিয়ে তারা খুঁজে পেতে চায় জীবনের মিথ্যা এবং মায়াবী আস্বাদ। এর থেকে বেশি আর কিছু তারা চায় না, কারণ সেই চাওয়া এই সমাজে সম্পূর্ণ অর্থহীন। অর্থাৎ এই নিম্নবিত্ত মানুষদের অতিরিক্ত চাওয়াটা অর্থহীন, তারা কারণ তারা পাবে না। অসহায় নিম্নবিত্তের এই বিলাপই যেন প্রশ্নে, মানে এই প্রশ্নোদ্দিত অংশে খুশি শব্দের আড়ালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ তারা খুশি কিন্তু অন্যভাবে। চারপাশে খুশি না থাকার আয়োজন প্রচুর থাকলেও কোনো রকমে টিকে থাকাকেই খুশির কারণ হিসেবে খুঁজে নিয়ে তৃপ্ত থাকে এই হতদরিদ্র মানুষেরা। তাই নিম্নবিত্ত সাধারণ মানুষ একটু নুন ভাত খেয়েই খুশি মনে বেঁচে থাকতে চায়, অর্থাৎ তারা অল্পতে খুশি, অর্থাৎ তারা নিজেদেরকে মানিয়ে নেয়। অতিরিক্ত যে চাওয়া পাওয়া সেগুলোর থেকে তাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে বা গুটিয়ে রাখে। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। বলছে মাঝে মাঝে এই যে অল্পতে চলে যায়, এই অল্পতেও তারা চলে না, অর্থাৎ মাঝে মাঝে তবুও এই কষ্ট করে যে দিনগুলো চলছিল সেটাও চলে না। বাড়ি ফিরে যখন রাতে, মধ্যরাতে যখন তারা, দুপুর রাত বলতে এখানে মধ্যরাতের কথা বলা হচ্ছে, যখন খেতে বসে দেখে যে ঠান্ডা ভাত, তারপরে আবার তাতে যে সামান্য নুন সেটুকুও নেই, তখন তাদের কিন্তু রাগ উঠে যায়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। বলছে বেঁচে থাকার যে ন্যূনতম আয়োজন সেটুকু যদি না পায় তখন মাথায় রাগ হয়, তখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়। অনিয়ন্ত্রিত ক্ষোভের প্রকাশে সংযমের বাঁধ তাদের কিন্তু ভেঙে যায়। অল্পে খুশি থাকা তারা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল, কিন্তু সেই অল্পে খুশি থাকার মধ্যেও যখন বিঘ্ন ঘটে তখন কিন্তু তারা আর নিজেদের মাথা ঠিক রাখতে পারে না, তখন তারা কিন্তু খুব রেগে যায় এবং দুই বাপ বেটা মিলে গণ্ডগোল শুরু করে, সারা পাড়াকে তখন জাগিয়ে দেয় আর কি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। গভীর রাতে বাড়ি ফিরে এসে ঠান্ডা ভাতে যখন সামান্য নুনটুকুও থাকে না, তখন সেই রাগকে আর তারা কন্ট্রোল করতে পারে না, আর মুহূর্তের মধ্যে তাদের যে সৌজন্যবোধ বা ভদ্রতাবোধ সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে। আর ফলে তারা কী হয়, সারা পাড়ায় তখন পৌঁছে যায় তাদের যে ক্ষোভ, তাদের যে চিৎকার, তাদের যে অভিযোগ, সেগুলো। বলছে করি তো তাতে কি, অর্থাৎ মুহূর্তের যে ঔদ্ধত্য ভেঙে দেয় এতদিন ধরে সব কিছু মেনে নেওয়ার সভ্য অভ্যাসকে। অর্থাৎ এতদিন ধরে তারা ভদ্রভাবে সমস্ত কিছুকে মেনে নিয়েছে, কারণ তারা অল্প যেটা পাচ্ছিল সেটাতেই খুশি থাকার চেষ্টা করছিল, কিন্তু যখন সেই অল্পটাও পাচ্ছে না তখন তারা কিন্তু আর সেই ধৈর্য রাখতে পারছে না, তখন তাদের যে মধ্যের যে হিংস্রতা, তাদের যে অভদ্রতা, সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। সভ্য সমাজ যে ভদ্রতার শিক্ষা দেয় তার বিরুদ্ধে গিয়ে তখন তারা নিজের মতো করে ভদ্রলোকের পৃথিবীকে অবজ্ঞা করার একটা দুঃসাহস কিন্তু তারা তখন দেখায়। এই নিম্নবিত্ত মানুষের কণ্ঠস্বরে কিন্তু সেই যে কথা সেগুলো বা প্রতিবাদ সেটা কিন্তু বেরিয়ে আসে। মানে গরিব নিম্নবিত্ত শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসাবে বা মুখপাত্র হিসাবে কবি জয় গোস্বামী তার রচিত এই নুন কবিতায় শাসক শ্রেণী বা সমগ্র সমাজের কাছে এই দাবি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ
আমাদের অর্থাৎ নিম্নবিত্ত মানুষদের যাতে সামান্য লবণ ভাত, এই নুন ভাতের আয়োজনটুকু যেন হয়, সেটাই তারা কিন্তু চায়। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। দেখো এতক্ষণ ধরে নুন আমরা বলে এসেছি, কিন্তু লাস্টে এখানে ব্যবহার করা হয়েছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। লবণ কথাটা এসছে, লবণটা হচ্ছে ভদ্র সমাজে ব্যবহৃত হয়, আর আমরা যারা নিম্নবিত্ত শ্রেণীর খেটে খাওয়া গরিব অশিক্ষিত মানুষ, তাদের ঘরে কিন্তু বা তাদের মুখে কিন্তু এই লবণটাকে নুন হিসাবে, লবণ যেটা ভদ্র সমাজের কাছে অভিযোগ করছে, তাই ভদ্র সমাজ যে ভাষায় কথা বলে আর কি, যে নুনটাকে লবণ বলে, তাই তাদের কাছে সেই ভাষাতেই তা নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা অভিযোগ জানাচ্ছে যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা যেন হয়, অর্থাৎ তাদের নুন, কিন্তু ভদ্র সমাজের কাছে যেটা লবণ। যাই হোক বন্ধুরা, এই ছিল নুন কবিতার বিষয়বস্তু এবং ব্যাখ্যা। এখান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ, সেগুলো আমি তোমাদের আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও, পারলে লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। পরের প্রশ্ন, নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু বন্ধুরা। উত্তর হবে ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চলে যায় দিন আমাদের, দিন কিভাবে চলে যায়? বক্তার দিন চলে যায় অসুখে এবং ধার দেনাতে, আর রাত্রে দুই ভাই মিলে গাঁজা সেবন করার মধ্য দিয়ে। গোলাপ চারা কিনে আনার অর্থ কি? গোলাপ চারা কিনে আনার অর্থ হলো দিন দরিদ্র গরিব মানুষেরও সৌন্দর্য বোধ ও বিলাসিতার শখ আছে, তা বোঝানোর জন্য, বা যা তারা সুযোগ পেলেই পূরণ করার চেষ্টা করে। নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি কিসের প্রতীক? জয় গোস্বামীর নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি নিম্ন মধ্যবিত্তের গোপনে লালিত সৌন্দর্য বিলাসের একটা প্রতীক। সে অনেক পরের কথা, পরের কথাটি কি? পরের কথাটি হচ্ছে গোলাপ চারায় ফুল ফুটবে কিনা সেই কথা বলা হচ্ছে। অসুখ করলে তারা কিভাবে দিন কাটায়? জয় গোস্বামী নুন কবিতায় অসুখ করলে সমাজের নিম্নবিত্ত দরিদ্র মানুষেরা ধার দেনা করে দিন কাটায়। যাই হোক বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এই নুন কবিতা থেকে, এবং এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি রাখো, এবং যদি তোমাদের সমস্যা হয় এই প্রশ্নগুলোর উত্তর জোগাড় করতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য অবশ্যই পিডিএফ আকারে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, কোন প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন? এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি? এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। আমরা তো অল্পে খুশি, অল্পেতে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় কবি জয় গোস্বামী তুলে ধরেছেন, সেটি বর্ণনা করো। পরের প্রশ্ন, রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এই উক্তিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্যের প্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো। মাঝে মাঝে চলেও না দিন, দিন চলে না কেন, এর ফল কি হয়? অথবা কবির এই মন্তব্যের পরিপ্রেক্ষিত আলোচনা করো। করি তো কার তাতে কি, মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নুন কবিতায় নিম্নবিত্ত সমাজের মানুষের যে দুঃখ যন্ত্রণা ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা নুন কবিতায় কবির যে জীবনবোধের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। অথবা নুন কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অথবা নুন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি তোমরা করো, এছাড়া আরেকটি প্রশ্ন আমি বলবো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত আলোচনা করো। অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে বলেছে, এ দাবি কার কাছে, কেন? অথবা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক নুন কবিতা অবলম্বনে, এই দাবির যে যৌক্তিকতা বিচার করো। যাই হোক বন্ধুরা, এই যে প্রশ্নগুলো আমি বললাম, এইগুলো যদি তোমরা তৈরি করে রাখো, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পাবেই পাবে। আর এই প্রশ্নগুলোর উত্তর আবারও বলছি, যদি তোমরা ঠিকঠাক মতো না পাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অবশ্যই পিডিএফ আকারে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।